প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি এই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর ইকোনমিক মডেল সানেমের গবেষণা পরিচালক বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর সাইমা হক বিদিশা। আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার ক্ষেত্রে যেটা নিয়ে আমরা আলোচনা করতে চাই, যেহেতু সামনে বাজেট, ফলে সামষ্টিক অর্থনীতির একটা চিত্র নিয়ে একটু আলোচনা করতে চাই। আপনি যেহেতু লেবার মাইগ্রেশন ম্যানেজমেন্ট ইকোনমিগুলো নিয়ে কাজ করেন, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। শুরুতে যে পয়েন্ট আমি আসতে চাই সেটা হচ্ছে যে এই সময় সবচেয়ে আলোচিত বড় বিষয় হচ্ছে যে রিজার্ভ একটা সংকট, যেটা সামষ্টিক অর্থনীতিকেই চাপে ফেলেছে। এই সিচুয়েশনটা কি অবস্থা আছে বলে আপনি মনে করেন, রিজার্ভ সংকটটা, এবং এটা সরকার যে সমস্ত পদক্ষেপ নিচ্ছে বা IMF এর যে সমস্ত পরামর্শগুলো কিছু কিছু কার্যকর করা হচ্ছে, সব মিলিয়ে এটা কিছু উপশম হচ্ছে কিনা, বা এটার ক্ষেত্রে আপনার কি অভিমত? সিচুয়েশনটা কেমন আছে, কেমন হওয়া দরকার? ধন্যবাদ। প্রথম বিষয় হচ্ছে যে আমি বলবো যে সংকট বা বিভিন্ন বিষয়ে যে চ্যালেঞ্জ বিভিন্ন জায়গাতেই রয়েছে, আর তার মধ্যে আসলে বর্তমানে আমি বলবো যে দ্বিমুখী একটা চ্যালেঞ্জ, যেটা মূলত সেটি হচ্ছে একটি হচ্ছে মূল্যস্ফীতি এবং আরেকটি হচ্ছে যে টাকার মূল্যমান এবং সেটার সাথে সংশ্লিষ্ট যে রিজার্ভের যে সংকটটা। তো এই দুটোর মধ্যে দুটো কিন্তু আবার একই সাথে কিন্তু একে অপরের সাথে কিন্তু সংযুক্ত। এবং এদিক থেকে যদি আমি বলি, সেটি হচ্ছে যে রিজার্ভের বিষয়টা হচ্ছে কি, সামষ্টিক অর্থনীতি আমরা যদি চিন্তা করি তাহলে হচ্ছে আমরা কিন্তু বেশ কয়েক বছর ধরে আমাদের এক ধরনের ভাবনা ছিল যে সামষ্টিক অর্থনীতির দিক দিয়ে আমরা একটা ভালো অবস্থানে রয়েছে এবং একটা আত্মতুষ্টি ছিল। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে বেশ কিছু সময় কিন্তু এই আত্মতুষ্টিটার একটা কারণ ছিল হচ্ছে যে আমরা যেটার পেছনে, যেটার পরবর্তীতে আমরা যে রিজার্ভের সংকট বা যেগুলো দেখতে পাচ্ছি, যে একটা বহুদিন সময় পর্যন্ত আমাদের টাকাকে, মানটাকে কিন্তু কৃত্রিমভাবে ধরে রাখা হয়েছিল। আমরা এই 87 টাকা ডলার, 88 টাকা ডলার নিয়ে সন্তুষ্ট ছিলাম এবং এর ফলে আমরা একটা সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রেও এক ধরনের একটা স্থিতিশীল অবস্থা আমরা দেখতে পেয়েছি। কিন্তু টাকার মূল্যমানকে ধরে রাখা, আমাদের 9-6-এর মাধ্যমে আমাদের সুদের হারকে ধরে রাখা, সুতরাং কৃত্রিমভাবে কিছু জিনিস করা হয়েছে যেটা আসলে সার্বিক আমাদের যে অর্থনীতি তার পরিপন্থী বা তার সাথে সংযুক্ত হচ্ছে না। তো এর ফলাফল স্বরূপ আমরা যেটা দেখেছি যে পরবর্তীতে যখন কোভিড, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং এগুলোর পরপর আমাদের যখন কিছু বাইরে থেকে কিছু ধরনের বলা যেতে পারে কিছু অভিঘাত বা কিছু সমস্যা যখন আসে, তখন দেখা যাচ্ছে যে এই যে আমরা কৃত্রিমভাবে এই বিভিন্ন পদ্ধতিগুলো নিয়েছিলাম এবং বলা যেতে পারে যে কিছু সমস্যা যেগুলো আছে, যে অর্থাৎ টাকার মান কিন্তু যেভাবে দেখানো হচ্ছিল বা যেভাবে ছিল কৃত্রিমভাবে ধরে রাখা হচ্ছিল, সেটা আসলে না। সুদের হার যেটা হওয়া উচিত বাজারের ভিত্তিতে সেরকম ছিল না। এখন এই সিদ্ধান্তগুলো আসলে সেই সময় নেওয়া হয়নি এবং পরবর্তীতে আমরা যেটা দেখেছি যে যখন কোনো ধরনের অভিঘাত আসে, যখন অর্থনীতিতে বড় ধরনের চাপ পড়ে, তখন এর ফলাফল কিন্তু আমরা দেখতে পাই এবং সেটাই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে রিজার্ভের সংকটটা। এখন রিজার্ভের এই সংকটটার বিষয় সেটা হচ্ছে যে এখন বিভিন্ন যে পদ্ধতি না হচ্ছে, আমি বলবো যে পদ্ধতিগুলো যে ভুল পদ্ধতি তা না, এবং মোটামুটিভাবে যেভাবে কাজ করা দরকার ছিল সেই দিকে যাওয়া হচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে হয়তো একটু দেরি হয়ে গেছে। আরো আগেই এটা করা দরকার ছিল, তাহলে ক্ষতিটা একটু কম হতো। তবে আমার একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যেমন সুদের হারকে ছেড়ে দেওয়া বা টাকার মানটাকে আস্তে আস্তে বাজারমুখী করার যে প্রক্রিয়াগুলো চালানো হচ্ছে, সেটা আমার মনে হয় করা দরকার ছিল। সেটা এখন করা হচ্ছে, বেটার লেট দেন নেভার। কিন্তু তারপরও যে বিষয়টা হচ্ছে যে এই হঠাৎ করে যেহেতু এই পরিবর্তনগুলো হচ্ছে, সাধারণ মানুষ কিন্তু এটার কারণে কিন্তু বিভিন্নভাবে কিন্তু একটা চাপের মুখে পড়ছে। কারণ আমাদের কিন্তু যখনই আমাদের টাকার মানের পরিবর্তনটা হচ্ছে, তখনই কিন্তু আমাদের ইম্পোর্টের যে কমোডিটি, সেই ইম্পোর্টেড কমোডিটির দামটা বেড়ে যাচ্ছে, বিভিন্ন জিনিসের দাম বেড়ে যাচ্ছে এবং সেটার প্রভাবটা কিন্তু একটা সামষ্টিক অর্থনীতির প্রভাবটা কিন্তু ব্যষ্টিক পর্যায়ে পৌঁছাচ্ছে। সুতরাং এই দিক থেকে আমি যেটা বলবো যে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সাধারণত আমরা জানি যে টাকার মান যেটার সাথে আমাদের রিজার্ভটা জড়িত, সেই বিষয়টা কিন্তু নিয়ন্ত্রণ বলবো না, কিন্তু সেই বিষয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মুদ্রানীতি, যেমন রাজস্ব নীতি তেমন। কিন্তু আমরা যদি দেখি যে আমাদের দেশে না মুদ্রানীতিটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন
করতে খুব একটা পারে না, যতটা দরকার সেরকম আমরা দেখি না। তো সেখানে এখন আমাদের সামনে বাজেট আসছে, রাজস্ব নীতির কিছু পরিবর্তন দরকার এবং সার্বিক কিছু সংস্কারের দরকার রয়েছে। কারণ একটা বিষয় হচ্ছে যে অর্থনীতিতে প্রত্যেকটা জিনিস কিন্তু একটা আরেকটার সাথে সংযুক্ত। সুতরাং আপনি যদি যেমন ধরেন ব্যাংকিং খাতে যদি সমস্যা থাকে, সেই সমস্যাটার কিন্তু চাপ কিন্তু যে আপনার টাকার মূল্যমান, সুদের হার এবং সংশ্লিষ্ট রিজার্ভ এগুলোর উপরও পড়বে, সবকিছুই এই কারণে সংযুক্ত। আপনি কি মনে করছেন যে এই বাজারের উপরে ছেড়ে দেওয়া এবং এই যে ডলারের দামটা নতুন করে বাড়ি 117 টাকাতে স্থাপন করা, এর ফলে কিছুটা হলেও কি কতদিন সময় লাগতে পারে? তাৎক্ষণিকভাবে সবাই প্রেসারে পড়েছেন, অর্থনীতিবিদ ব্যবসায়ীরা তারা তো বলছেন যে তারা যথেষ্ট পরিমাণে সংকটের মুখোমুখি হচ্ছেন, কিন্তু আপনার মনে হয় কি যে এই পরিস্থিতি থেকে একটা সিচুয়েশন আসতে কত সময় লাগতে পারে? 1 বছর? এটা বলা মুশকিল, হ্যাঁ, কারণ এটা কিন্তু সবকিছু যেটা নির্ভর করবে সেটা হচ্ছে যে আসলে আমাদের অর্থনীতিতে বিভিন্ন ব্যবসাগুলোর কথা যদি আমি বলি, এই চাপগুলো নিতে আসলে কতটা তারা সক্ষম। বিভিন্ন সময় আমরা দেখেছি যে একটা আসার কথা হচ্ছে যে বিভিন্ন সময় আমরা দেখেছি, যেমন আমাদের যখন MFA যখন ফেজ আউট হলো তখন আমাদের যে ধরনের একটা শঙ্কা ছিল, পরে আমরা দেখেছি যে আমরা মোটামুটিভাবে অ্যাডজাস্ট করেছি। কিন্তু মনে রাখতে হবে যে আমাদের সামনে থেকে কিন্তু LDC গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জও আছে, হ্যাঁ। তো এই সমস্ত কিছুকে বিবেচনা করে আমার যেটা মানে ব্যক্তিগত ভাবনা সেটা হচ্ছে যে আমাদের বেশ কিছুদিনই কিন্তু আমাদের এই পরিস্থিতিকে সামাল দিতে, কারণ যেহেতু অনেক পরে বিভিন্ন সংস্কার বা বিভিন্ন ধরনের পরিবর্তনগুলো করা হয়েছে, যেটার একটা টাইম ল্যাগ আছে, এবং সেই ফলাফলটা সেটার থেকে যখন আমরা আস্তে আস্তে একটা বাজারমুখী ব্যবস্থা বা বলা যেতে পারে প্র্যাকটিক্যাল একটা অবস্থার সাথে সম্পৃক্ত করে নীতিগুলো নিচ্ছি, এটার ফলাফল আসতে কিছুটা হলেও সময় লাগবে। সেটা বাজেটে কি ধরনের তাহলে প্রভাব রাখা দরকার? বাজেটের একটা ব্যাপার হচ্ছে আমাদের যেটা চিন্তা করতে হবে দুটো বিষয়। একটা হচ্ছে যেটা আমি বললাম, আপনি যেটা বলছেন আমি সেইটা ধরে বলতে চাচ্ছি। একটা জিনিস হচ্ছে যে টাকার মূল্যমান, এটা ধরে রাখা খুব জরুরি। টাকার মূল্যমান ধরে রাখতে না পারলে বাংলাদেশের লোক যতই টাকা ইনকাম করুক না কেন সেটা শেষ বিচারে বড় ধরনের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, এই দুটো বিষয়কে মাথায় রেখে নেক্সট বাজেটে কোন দিকে জোর দেওয়া উচিত বলে আপনি মনে করেন? এখন সবচেয়ে যেটা আমি বললাম প্রথমেই যেটা বলছিলাম যে একটা টাকার মূল্যমান আর একটা হচ্ছে মূল্যস্ফীতির মধ্যে দুটো সংশ্লিষ্ট, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মূল্যস্ফীতির এখন যে পরিস্থিতি সেখান থেকে সাধারণ মানুষকে কিছুটা হলেও স্বস্তি দেওয়া, রাজস্ব নীতির মাধ্যমে যতটা স্বস্তি দেওয়া সম্ভব। কিভাবে দেওয়া? দুটো বিষয়, একটা হচ্ছে যে সার্বিকভাবে আমরা জানি যে একটা রাজস্ব দিকটা রয়েছে আর একটা হচ্ছে ব্যয়ের দিকটা রয়েছে। কারণ রাজস্ব আহরণের দিকটা যেটা রয়েছে সেখানে ব্যক্তি খাতে যে আয়কর সেটার উপরে এক ধরনের বড় ধরনের সংস্কার দরকার আছে। প্রগতিশীল আয়কর যেটা আসলে আমাদের বৈষম্য কমাতে সাহায্য করে, সেই জায়গায় যতদূর সম্ভব যাওয়ার চেষ্টা করার দরকার আছে। কারণ আমাদের যে বিভিন্ন ওয়েলথ ট্যাক্স এবং বিভিন্ন ধরনের ট্যাক্সের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সংস্কার দরকার আছে, যাতে করে যারা আসলে অতি ধনী তাদেরকে যতটা সম্ভব, অবশ্যই তাদের সব অর্থ হয়তো প্রদর্শিত হয় না, কিন্তু অতি ধনীদের যতটুকু প্রদর্শিত অর্থই আছে সেগুলোর উপরে কিন্তু ব্যাপক হারে ট্যাক্সেশন দরকার আছে, এবং সেটা কিন্তু আমাদের বৈষম্য কমাতেও সাহায্য করবে। এটা হচ্ছে ট্যাক্সের দিক। ট্যাক্সের আরেকটা দিক হচ্ছে সেটা হচ্ছে যে মূসকটা যেহেতু ইনডাইরেক্ট ট্যাক্স, সুতরাং মূসকের প্রভাবটা কিন্তু দিনের শেষে পণ্য অনুযায়ী ডিফার করতে পারে, কিন্তু দিনের শেষে কিন্তু ভোক্তার উপর পড়ে। সুতরাং এই মূসকের ক্ষেত্রে কিছুটা কাটছাট কিন্তু করা সম্ভব। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে যেহেতু আমরা, যদিও আমাদের এখানে একটা প্রশ্ন আসবে যে তাহলে আমাদের করের বিষয়টা, আয়কর আরোহণ কমবে যদি আমরা মূসক, কিন্তু সেটাই আবার ব্যক্তি খাতে আয়করের মাধ্যমে সেই জায়গাটাতে পুষিয়ে নিতে হবে। আর আয়কর খাতে কিন্তু অনেক জায়গায় সংস্কার দরকার। আমরা যদি শুধু ঢাকা শহর বা বড় বড় শহরগুলো না, এখন কিন্তু বিভিন্ন উপজেলা বা জেলা পর্যায়ে, উপজেলা বলবো না, জেলা পর্যায়ে অনেকেই কিন্তু রয়েছেন যারা আসলে আয়কর দেওয়ার মতো বা ভালোভাবে আয়কর দেওয়ার মতো অবস্থায় রয়েছেন। তো সেসব ক্ষেত্রে তাদেরকে আমরা কিভাবে আকৃষ্ট করতে পারি, বিভিন্ন প্রণোদনা দেওয়া। এমনকি আপনি যদি এভাবে বলেন যে যারা আসলে সেভাবে সঠিকভাবে আয়কর দিয়ে আসছে তাদেরকে আমরা কিছু সুবিধা দিতে পারি কিনা, তাদেরকে বিনিয়োগের ক্ষেত্রে কিছু আছে, ট্যাক্স রিবেট কিছু দেওয়া আছে, সে ধরনের কিছু বিনিয়োগের সুবিধা দেওয়া। তারা যদি ব্যাংক থেকে ঋণ নিতে চায়
তাদেরকে কিছু, যে আপনার 10 বছরের ট্যাক্সের রেকর্ড দেখলেন, দেখার পরে তাদেরকে কিছু সুবিধা দেওয়া, অর্থাৎ যারা আসলে সৎ উপায়ে অর্জন করছে এবং সৎ উপায়ে সঠিকভাবে সরকারের নিয়ম মেনে রাজস্বটা ট্যাক্সটা দিচ্ছে, তাদেরকে কিছু প্রণোদনা দেওয়া, সেটার মাধ্যমে কিন্তু অনেক সময় দেখা যেতে পারে উপজেলা বা জেলা পর্যায়ের যারা রয়েছেন তাদের অনেককে হয়তো আকৃষ্ট করারও সুযোগ রয়েছে, ওই পর্যায়গুলোতেও কিন্তু কাজ করা দরকার। সুতরাং এখানে দুটো জিনিস, একটা হচ্ছে ব্যক্তি খাতে আয়কর, একটা হচ্ছে মূসকের মাধ্যমে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা, আর ওদিক থেকে যদি আমি বলি ব্যয়ের দিকে, এখানে বড় কাজ যে দরকার আছে। সামাজিক নিরাপত্তা খাতে বড় ধরনের একটা কিন্তু পরিবর্তনের দরকার এবং বিশাল একটা ভূমিকা আছে সামাজিক নিরাপত্তা খাতের, বিশেষ করে আমাদের মূল্যস্ফীতির কথা যদি চিন্তা করি। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই সরকারের আমরা তো বড় দেখি যে সামাজিক নিরাপত্তা খাতে তাদের একটা বড় ধরনের বিনিয়োগ রয়েছে। এই বর্তমান সরকার যারা গত 15 বছর রয়েছেন তারা সামাজিক নিরাপত্তা খাতে নিয়ে গর্বও করেন। সেক্ষেত্রে আর কি করা আছে? এমনকি মানুষকে বাড়ি ঘরদোরও বানিয়ে দেওয়া হচ্ছে এখন অবশ্যই আমি সেটা স্বীকার করছি এবং সে বিষয়টা অবশ্যই এটা আমাদের অ্যাপ্রিসিয়েটও করা উচিত, অ্যাকনলেজও করা উচিত। তবে যেটা দেখতে হবে সেটা যথেষ্ট কিনা, বিশেষ করে যখন এই মূল্যস্ফীতির এই পর্যায়ে আমি আছি, হ্যাঁ, তখন মাথাপিছু যখন আমাকে 800 টাকা দেওয়া হয়, হ্যাঁ, সেটা আসলে 800 টাকা আজ থেকে 3 বছর আগে যতটুকু ছিল আজকে কিন্তু তার মান কমে গেছে। সেখান দিয়ে আসলে প্রকৃত আমি কতটুকু কিনতে পারছি। এখন এখানে কয়েকটা জিনিস, একটা হচ্ছে, প্রথম হচ্ছে মাথাপিছু বরাদ্দটা বাড়ানো, আরও বেশি মানুষকে আনা, এটা যেমন ঠিক, এর পাশাপাশি ওএমএস এর মাধ্যমে যে বিভিন্নভাবে ট্রাক রয়েছে সেটা যেমন রয়েছে, এর পাশাপাশি যারা মধ্যবিত্ত যারা রয়েছে তাদেরকে আমরা একসময় বলতাম যে ন্যায্য মূল্যের দোকান, রেশন, এই জায়গাগুলোতে আরও ব্যাপকভাবে বিস্তার করে এবং এই জায়গাগুলোতে আসলে যে দাম রাখা হয় সেই দামে, বিশেষ করে ট্রাকে যে পণ্যগুলো দেওয়া হয়, পণ্যগুলোর কিন্তু সীমিত সংখ্যক কয়েকটা পণ্য দেওয়া হয়। এখানে একটু চিন্তা করা যেতে পারে যে এই পণ্যগুলো এবং এই পণ্য ব্যবস্থাপনা, সে ব্যবস্থাপনা সঠিক হচ্ছে কিনা, এখানে ন্যাশনাল আইডির কোনো ইন্ট্রোডাকশন করা যায় কিনা, সেগুলোও দেখা যেতে পারে। এবং সেখানে যদি আজকে যদি 15 টাকার বদলে কোনো একটা পণ্যের দাম যদি ধরেন 80 টাকার বদলে যদি এখন 78 টাকা করা হয়, 2 টাকাও তো মানুষের একটু সাশ্রয় হয়। তো এইভাবে কিন্তু বিভিন্ন জায়গায় অল্প অল্প করে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করতে হবে। আরেকটা হচ্ছে, এটা হচ্ছে যে বাজেটের ব্যাপার। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু বাজেটে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে ব্যক্তি খাতে আমরা জানি যে বিভিন্ন ধরনের ব্যক্তি খাতে বিভিন্ন প্রণোদনা দেওয়া হয়, হ্যাঁ, বিভিন্ন ব্যবসাগুলোকে প্রণোদনা দেওয়া হয়। প্রণোদনা কমানোর কথা হয়তো আমরা অনেক খাতে বলবো, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা তারপরও জানি বাস্তবতার নিরিখে প্রণোদনা থাকবে। এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্যক্তি খাতকে কিভাবে আমরা অনবোর্ড করতে পারি, এবং সেটা করতে গেলে একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে এমন যদি আমরা করতে পারি যে কিছুটা শর্ত দেওয়া যদি যায়, যে ব্যক্তি খাতে সেখানে যদি বলা হয় যে তোমাদেরকে এত % ট্যাক্স রিবেট দেওয়া হবে, বা এই শর্ত যদি তুমি মানতে পারো, শর্তগুলোর মধ্যে একটা হয়তো থাকতে পারে যে মিনিমাম ওয়েজের আন্ডারে তারা আছে কিনা, বেশিরভাগই মিনিমাম ওয়েজের আন্ডারে, কিন্তু এটার একটু স্ট্রিক্ট রেগুলেশন দরকার আছে, এবং এখানে তাদেরকে কিছু রেশনের ব্যবস্থা করা যায় কিনা, শ্রমিকদের স্বার্থটাকে সংশ্লিষ্ট কিছু বিষয়কে এনে সেটা শর্তটা দিয়ে যদি আমরা এটা করতে পারি, তাহলে আসলে সরকারের যে টাকাটা প্রণোদনায় যাচ্ছে সেটার সুফলটা কিছুটা হলেও শ্রমিকরা পাচ্ছে। তো ওইভাবে কিছু কিছু ব্যবস্থা করে যাতে ব্যক্তি খাত কিন্তু মুনাফার কথা চিন্তা করবে, স্বাভাবিক। এখন ব্যক্তি খাতকে কিভাবে আমরা মুনাফার মধ্যে কিভাবে আমরা শ্রমিকের স্বার্থটাকে সংশ্লিষ্ট করব সেই জায়গাটা দেখতে হবে। আমরা একটা বিরতি নিই, বিরতি ফেরত এসে বাকি আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, থাকুন আমাদের সঙ্গে, ফিরছি একটু পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান অর্থনীতি ভাবনায়। কথা বলছিলাম ডক্টর সাইমা হক বিদিশা, অর্থনীতিবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। যে বিষয়ে কথা বলছিলাম ওই রিলেটেড একটা প্রশ্ন করতে চেয়েছিলাম আগেই, সে তখন করতে পারেন, এখন করতে চাই। সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময় যে সমস্ত অর্থনৈতিক সেমিনার সিম্পোজিয়ামগুলো আমরা দেখতে পাচ্ছি হয়েছে, সব জায়গাতে একটা ভাষ্য উঠে আসছে যে বাংলাদেশ ব্যাংককে আরও শক্তিশালী করা দরকার। এখন অনেকে মনে করেন যে বাংলাদেশ ব্যাংক একদিকে থাকছে, আরেকদিকে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইআরডি বিভাগ বা বিভাগ, সরকারের যে ফাইন্যান্স ডিভিশন তারা রয়েছে। এটা কোনো সময় একে প্রভাবিত করে, ফাইন্যান্স ডিভিশনের প্রভাবই বাংলাদেশ ব্যাংকে বেশি কাজ করে, এটা কমানো দরকার বলে অনেকে মনে করেন। আর অনেকে মনে করেন যে বাংলাদেশ ব্যাংক যেভাবে চলছে এর থেকেও আরও বেশি ইন্ডিপেন্ডেন্টলি তাদের চলা দরকার এবং আরও প্রুডেন্টলি চলা দরকার। আপনি কিভাবে দেখেন এই বাংলাদেশ ব্যাংকের এই যে অধিকতর
ক্ষমতায়নের যে বিষয়টা, স্বায়ত্তশাসন তো আছে কিন্তু সেটা এক্সারসাইজ করছে না। অবশ্যই, কারণ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে আর্থিক বিভাগ আর বাংলাদেশ ব্যাংক দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যখন আমরা ব্যক্তি খাতে ব্যাংক কিংবা সরকারি ব্যাংক যেগুলো, সেগুলোর আমরা যখন পরিচালনার কথা দেখতে, কিন্তু দুটো কেন হবে? এটাই তো, এটা তো ফান্ডামেন্টাল একটা সমস্যা তো এখানেই, হ্যাঁ, যে সব দেশে কিন্তু বেশিরভাগ দেশে কিন্তু সে দেশের যে কেন্দ্রীয় ব্যাংক সেটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আপনি যদি এমনকি ভারতের মতো দেশেও যদি দেখেন, সেখানে কেন্দ্রীয় ব্যাংকে যে ধরনের বলিষ্ঠ ভূমিকা ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নীতি নির্ধারণের ক্ষেত্রে এবং বিভিন্ন জায়গায়, এবং তারা কিন্তু নিজস্ব মত অনুযায়ী নিজস্ব বিভিন্ন পদ্ধতিতে যেভাবে কাজ করেছে, সেটা কিন্তু ভারতের এই শক্তিশালী অর্থনীতি এখন সেটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের কিন্তু প্রথম একটা বড় সমস্যা হচ্ছে যেটা আমি বললাম, যে ফাইন্যান্স ডিভিশন এবং সেন্ট্রাল ব্যাংক দুটো যখন থাকে একসাথে, এবং একটি যেহেতু ব্যক্তি খাতে ব্যাংকগুলোর পরিচালনার ক্ষেত্রে, আরেকটি সরকারি ব্যাংকগুলোর পরিচালনার ক্ষেত্রে, এখানে কিন্তু জিনিসটার মধ্যে কনসিস্টেন্সি আসছে না, এটা একটা বড় সমস্যা। দ্বিতীয় হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে মুদ্রানীতির ক্ষেত্রে এবং মুদ্রার বিভিন্ন সরবরাহ এবং এই বিষয়ে বিভিন্ন পলিসি নীতির ক্ষেত্রে। কিন্তু সেক্ষেত্রে আবার দেখি সেটার সঙ্গে কিন্তু আবার এটাও ভাবতে হবে রাজস্ব নীতিরও কিন্তু একটা সম্পর্ক আছে, মানে দুটা কিন্তু একসাথে করে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এখন বিশেষ করে ইনফ্লেশনটাকে যদি আমি দেখি, ইনফ্লেশনটাকে তো বিভিন্ন দেশে আমরা দেখব যে সব সময় বলা হচ্ছে যে এটা একটা মনিটারি ফেনোমেনা, হ্যাঁ, সেখানে আমরা কেন এই জিনিসটাতে খুব বেশি অ্যাক্টিভ পার্টিসিপেশন, অ্যাক্টিভ রিফ্লেকশন কেন দেখছি না? তার কিন্তু সেটার সাথে কিন্তু এটাও দেখতে হবে যে রাজস্ব নীতির সাথে মুদ্রানীতিকে কিন্তু একসাথে কাজ করার সেই বিষয়টাও কিন্তু আমরা খুব একটা দেখি না। এবং অনেক সময় যেটা আমি বলবো সেটা হচ্ছে যে হ্যাঁ, আমরা বাংলাদেশ ব্যাংক অনেক সময় আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন স্টেপ নিচ্ছে, বিশেষ করে গত এক বছরে বিভিন্ন ধরনের কিন্তু পলিসি নেওয়া হয়েছে। কিন্তু একটা বিষয় যেটা প্রথম কথা হচ্ছে যে এই পদ্ধতিগুলো, এই পলিসিগুলো যেটা নেওয়া হচ্ছে সেটা আরো অনেক আগের থেকেই নেওয়া উচিত ছিল, সেটা দেরি হয়েছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে কিন্তু যত কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালী হবে, যত স্বায়ত্তশাসিত প্রকৃত অর্থে যাদের ক্ষমতায়িত যত বেশি হবে, তত কিন্তু আমাদের সামষ্টিক অর্থনীতির যে বিভিন্ন চ্যালেঞ্জগুলো সেগুলো মোকাবেলা করা সহজ হবে। ওই জায়গাটাতে আমার মনে হয় যে বড় ধরনের একটা পরিবর্তনের দরকার রয়েছে এবং সেটা নেওয়া উচিত আমার মনে করি। আপনি লেবার মার্কেট নিয়ে তো যথেষ্ট গবেষণা করেছেন, সেটা আপনার একটা, কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত আমরা বাইরে যে সারা পৃথিবীতে আমাদের প্রায় 1 কোটিরও বেশি মানুষ, প্রায় আমরা এখন 1,30-35 লক্ষ লোক বাইরে সারা পৃথিবীতে কাজ করছে, যারা বাংলাদেশের প্রকৃত অ্যাম্বাসেডার। এবং সারা পৃথিবীতে মানে আপনি সেই উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সর্বত্রই বাংলাদেশিদের পাওয়া যায়, সেটা একটা ভালো দিক। বাইরে গেলে ফিল করি যে আমরা একেবারে বহির্বিশ্বের লোক না, আমরা সারা পৃথিবী জুড়ে আছি। কিন্তু সব জায়গাতে যেয়ে দেখি যে তারা লোয়ার কোয়ালিটির কাজ করছে, মানে দক্ষ উচ্চতর চাকরিগুলো, উচ্চতর প্রফেশনাল জায়গাগুলো কিন্তু বাংলাদেশিরা কম। এটার একটা কি কারণ মনে হয় আপনার? এখানে একটা বিষয় হচ্ছে যে আমি বলবো যেটা, সেটা হচ্ছে যে আমি উচ্চ দক্ষতার চেয়ে আমি বলবো যে মধ্য দক্ষতা, এই জায়গাটাতে আমাদের হিট করা দরকার। হ্যাঁ, উচ্চ দক্ষতার অনেকে হাই এন্ডের থেকে আগে মিডল এন্ড, কারণ উচ্চ দক্ষতার অনেকে সেখানে আবার একটু অন্য সমস্যা আছে যে এখান থেকে পড়াশোনা করে যাচ্ছে, বাইরে পিএইচডি করছে, তারপরে আর তারা ওখানেই শ্রমবাজারে থেকে যাচ্ছে, সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু সেখানে লোক আমার মনে হয় আজ থেকে 10 বছর পর আপনি অনেক দেখবেন। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যারা রেমিটেন্স যোদ্ধা বলতে আমরা যাদের বুঝাই, তারা কিন্তু নিম্ন আয়ের মানুষগুলো, হ্যাঁ, এবং এই নিম্ন আয়ের মানুষগুলো তাদেরকে যদি আমরা কিছুটা স্কিল ডেভেলপমেন্ট করে তাদেরকে পাঠাতে পারতাম, কিছুটা দক্ষতা বৃদ্ধি করে মধ্যম দক্ষতার পাঠাতে পারতাম, এবং তাদেরকে আমরা যে দক্ষতাটা আমরা দিব তাদেরকে, সেই দক্ষতা দেওয়ার সময় একটু চিন্তা করতে হবে কি ধরনের দক্ষতা, মানে কোন জিনিসগুলোর বহির্বিশ্বে চাহিদা রয়েছে, কোন ধরনের, এবং সেখানে তাদেরকে যে সার্টিফিকেটটা যদি আমরা একটা দেই, সেই সার্টিফিকেটটা বহির্বিশ্বে কতটুকু গ্রহণযোগ্যতা পাচ্ছে, নতুন ধরনের টেকনোলজির সাথে কোন জায়গায় যে সে ভালো করতে পারবে, সেই জিনিসগুলো দেখার দরকার আছে।
তাদেরকে তো আসলে সেইভাবে আপনি যদি দেখেন বিভিন্ন প্লেন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কিন্তু তারা বিভিন্ন মানুষের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু খুব একটা সম্মান কিন্তু তারা পায় না যেটা তাদের পাওয়ার কথা। তো এখানে আসলে ওই নিম্ন দক্ষতা থেকে মধ্য দক্ষতায় নেওয়ার জন্য একটা কিন্তু চেষ্টা করা দরকার, এবং নতুন নতুন ক্ষেত্র, নতুন নতুন খাত এবং নতুন নতুন শ্রমবাজার দেখতে হবে। যেমন আমি যদি একটা খুব কুইক একটা বিষয় বলি, যেমন একটা জায়গা হচ্ছে যে কেয়ার ইকোনমি, হ্যাঁ, যেটা যে বিষয়টা হচ্ছে যে আমাদের কিছু কিছু দেশ আছে যেমন জাপান, হ্যাঁ, এখানে কিন্তু বৃদ্ধ লোকদের সংখ্যা খুব বেড়ে গেছে, হ্যাঁ, তো ইউরোপে বাড়ছে, হ্যাঁ ইউরোপে বাড়ছে, জাপান তো আমাদের কাছেই আছে। সেখানে কিন্তু কিছুটা হাইজিন ট্রেনিং, কিছুটা ল্যাঙ্গুয়েজ ট্রেনিং একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিছুটা হাইজিন ট্রেনিং এবং অন্যান্য কিছু ট্রেনিং দিয়ে তাদেরকে কিন্তু কিছুটা স্কিল ডেভেলপমেন্ট, যারা হয়তো একটু পড়াশোনা করেছে ক্লাস 7-8 পর্যন্ত যারা পড়েছে তাদেরকে কিছু ট্রেনিং দিয়ে তাদেরকে কিন্তু অল্প কিছু ইনভেস্টমেন্টের মাধ্যমে তাদেরকে কিন্তু একটা সম্মানজনক অবস্থা, এবং সেটা কিন্তু আমাদের আরেকটা খুব গুরুত্বপূর্ণ, যেমন যখন নারী শ্রমিকদের কথা বলি তারা কিন্তু বিভিন্ন জায়গায় যেভাবে অসম্মানিত হচ্ছে, আমরা কিন্তু একটা সম্মানজনক প্রতিষ্ঠানে তাদেরকে একটা প্রাতিষ্ঠানিক একটা স্বীকৃতির মাধ্যমে তাদেরকে পাঠাতে পারে, এবং সেটা কিন্তু তাদের সার্বিকভাবে তাদের যে একটা সম্মানজনক অবস্থানে এবং রেমিটেন্স আনা একটা বিষয়, এবং তার পাশাপাশি যে একটা সম্মানজনক পেশায় যুক্ত থাকা, সে কাজটা কিন্তু কেয়ার গিভিং এর যে এডুকেশন বাংলাদেশে সেটা কি সাফিসিয়েন্ট? না, কেয়ার গিভিংটাকে দিয়ে আসলে সেভাবে চিন্তা করা হয়নি, অথচ দেখেন এটার কিন্তু ডিমান্ড এবং সাপ্লাই, মানে মানুষের যেমন চাহিদা রয়েছে, কারণ এখন কিন্তু অনেকে বয়স্ক যারা রয়েছেন তাদেরকে দেখভাল করাটা অনেক ক্ষেত্রে কিন্তু জটিল হয়ে যাচ্ছে, শিশুদেরকে দেখভাল করা জটিল হয়ে যাচ্ছে। এখন এই জায়গাতে কিন্তু প্রচুর যেমন ডিমান্ডও রয়েছে, আবার অনেকেই কিন্তু দক্ষ, সেরকম দক্ষ না, যাদেরকে কিছুটা দক্ষ করে কিছুটা সার্টিফিকেশন করে তাদেরকে কিন্তু এই লিঙ্ক করা যায়। এই জায়গার লিঙ্কেজটাকে ব্যাপারে আমার মনে হয় আরো বেশি কাজ করার আছে, এবং এটা কিন্তু একটা পটেনশিয়াল সেক্টর হতে পারে। আমারও তাই মনে হয়। বাংলাদেশের জনসংখ্যা রপ্তানি ক্ষেত্রে আপনি যদি ফিলিপিন্সের নার্সিং দেখেন তখন কিন্তু সেটা কিন্তু একটা প্রমাণ যে কি ধরনের অবস্থায় যেতে পারে। ইউরোপে এটা ভরা, ফিলিপিনো নার্সরা ইউরোপে প্রায় ভরা। আমরা আরো একটা বিরতি নিই, বিরতি ফেরত এসে বাকি আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, থাকুন আমাদের সঙ্গে। আবারও স্বাগত জানাচ্ছি অর্থনীতি ভাবনাতে। কথা বলছিলাম ডক্টর সায়মা হক বিদিশার সাথে। আপনি যে কথা বলছিলেন, একটা কথা আমার হঠাৎ করে মাথায় একটু লাগলো, যে বিদেশে যে নারীদের যে মাঝে মধ্যে যে অসম্মানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়, সেটা একটা, তার বদলে সম্মানজনকভাবে পাঠানো যায় যে সমস্ত বিষয়গুলো, শুনে নারীর, এটা ঠিক যে নারীর বাংলাদেশের অর্থনীতিতে নারী একটা বড় ভূমিকা রাখছে। আমার তো মনে হয় অর্থনীতিতে নারী পুরুষ 50-50 নয়, নারীর অবদান আরো বেশি। কারণ আমরা বাড়িতে যে আমাদের স্ত্রীরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা যে, হ্যাঁ, এটা তো গণ্যই করছি না, এবং পুরোটা তারপরে কিন্তু পুরো দেশটা চলে। নারীদের অর্থনীতিতে কি ধরনের ভূমিকা রিকগনাইজ করা দরকার বলে আপনি? সব সেক্টরে নারী আছে, আমরা দেখতে পাচ্ছি নারী আছে, কিন্তু রিকগনিশনের জায়গাটাতে কোথাও যেন একটা ঘাটতি আছে বলে আমার মনে হয়। আপনি কি তা মনে করেন? একটা বিষয় হচ্ছে কি, আমরা যে জিনিসটা হয়তো ভুলে যাই, যে অপ্রদর্শিত যে শ্রমটা যেটা রয়েছে, যেটা বাড়ির ভেতরের কাজের যে শ্রমটা, এটা তো অপ্রদর্শিত রয়ে গেছে, এবং আমরা সানিম থেকে বিভিন্ন হিসাব করে দেখেছিলাম এটার একটা বিশাল মূল্যমান আমরা দেখেছিলাম। এই বিষয়টা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সেটা হচ্ছে যে দেখুন, তার মানে হচ্ছে যে তিনি যদি এই কাজটা না করতেন, অন্য কেউ এই কাজটা করতো, তার মানে তিনি আসলে এক ধরনের এক্সপেন্ডিচার সেভিংস করছেন, এটা আমরা রিকগনাইজ করি না। তো এটা একটা বিষয়, কিন্তু এটা হচ্ছে আমাদের স্বীকৃতির বিষয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে স্বীকৃতি দিলেই কিন্তু হলো না, হ্যাঁ, তাদের উপরে যে শ্রম, তাদের শ্রমের ভারটাকে লাঘব কিভাবে করা যায়। এখন নারীদেরকে শ্রমবাজারে আনার বিষয়টা এবং মূলধারা শ্রমবাজারে আনা, এবং আমি বলবো সবাই হয়তো আগ্রহী হবে না, ঠিক আছে, যারা আগ্রহী হবে তারা শ্রমবাজারে, যারা আসতে চায় সবাই মূলধারা শ্রমবাজারে আসতে নাই চাইতে পারেন, কিন্তু যারা চাচ্ছেন তাদেরকে কিভাবে পথটা আমরা সুগম করব, হ্যাঁ, সেটা যেমন একটা বিষয়। এখন সার্বিকভাবে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে শিক্ষা এবং শ্রমবাজার, এই দুটোতে বিনিয়োগ খুব জরুরি, এবং এই দুটোতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ রাখতে হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আরও কয়েকটা বিষয় আছে। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাল্যবিয়ে, হ্যাঁ, আরেকটা হচ্ছে নারীদের প্রতি সহিংসতা, হ্যাঁ, এই দুটো বিষয়, এবং অপ্রদর্শিত শ্রমের কথা তো একটু আগে বললাম, এই দুটো বিষয়ে যদি আমি ব্যাপক পরিবর্তন না আনতে পারি, তাহলে কিন্তু নারীদের আমরা সেই ধরনের বাহ্যিক উপস্থিতিটা কিন্তু আমরা সেভাবে দেখব না। বাল্যবিয়ে কি আগের মতো আছে? বাল্যবিয়ে এখনো বাংলাদেশ, বাল্যবিয়েতে বাংলাদেশ বিভিন্ন জায়গায় বাংলাদেশের কিন্তু সাফল্য রয়েছে, কিন্তু এই একটা জায়গাতে কিন্তু আমাদের একটা
সার্বিকভাবে যেটা মানসিকতা, যেটাকে আমরা বলি যে জেন্ডার রেস্ট্রিকটিভ নর্ম, এই জেন্ডার নর্মটা কিন্তু বলছে যে এই বয়সের মধ্যে বিয়ে দিয়ে দিতে হবে। এই যে বিষয়গুলো, এটা কিন্তু তার শিক্ষাকে, তার স্বাস্থ্যকে, তার পুষ্টিকে এবং তার শ্রমবাজারে অংশগ্রহণ, চারটা জিনিসকে ক্ষতিগ্রস্ত করছে। যখন একটা মেয়ে 16 বছরের বিয়ে হয়ে যাচ্ছে বা কিছু, সে কিন্তু তার পড়াটা বন্ধ হচ্ছে, তার কম বয়সে বাচ্চা হওয়ার কারণে অনেক ক্ষেত্রে সে অপুষ্টিতে ভোগে। সুতরাং সে হয়তো মাতৃমৃত্যু, শিশু মৃত্যু দুটোর সাথেই কিন্তু এটা সংশ্লিষ্ট। হ্যাঁ, সে যদি একটু ম্যাচিওর্ড অবস্থায় তার যদি বাচ্চাটা হতো, সে যদি পুষ্টি যদি তার থাকতো, তাহলে কিন্তু বাচ্চাটাও সুস্থ হতো, তার স্বাস্থ্যেরও ব্যাপার আছে এবং এটা তার শ্রমবাজারের প্রবেশটাকেও কিন্তু বিঘ্ন করছে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এবং এটার সাথেও কিন্তু লিঙ্কড একটা জিনিস, সেটা হচ্ছে নারীর প্রতি সহিংসতা। যখনই আপনি দেখেন যে অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের গ্রামে অনেক সময় বাবা মারা হয়, অনেক সময় বলে যে তারা বাধ্য হয়েছেন কারণ পরিবেশটা ওরকম। সুতরাং এখানে কিন্তু বিভিন্ন আইন প্রয়োগকারী যে সমস্ত বিভিন্ন এন্টিটি রয়েছে, তারা যদি একেবারে তৃণমূলে খুব শক্তভাবে কাজ করে, সেটা কিন্তু জরুরি। এখানে সামাজিক এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গিও তো একটা বড় ফ্যাক্টর নারীর প্রতি। এটাও কিন্তু আমাদের এখানে আমরা গত 20-25 বছর ধরে দেখতেছি যে রেজাল্টের ক্ষেত্রে মেয়েরা অনেক ভালো করছে, সাম্প্রতিক সময় তো দারুণ করছে এবং ছেলেদের তুলনায় মেয়েরাই ভালো করছে এই একই পরিবেশে থেকে কাজ। কিন্তু সেটা দেখা যায় যে যে মেয়েটা হয়তো বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, তাকে 10 বছর পরে আর খুঁজে পাওয়া যাবে না। সে আর এটার কারণ আবার ওই অপ্রদর্শিত শ্রমের বিষয়টা, ওই জায়গাটাতে সরকারকে গুরুত্বপূর্ণ কিছু স্টেপ নেওয়া হচ্ছে, যে শিশু দিবা যত্ন কেন্দ্রের বিষয়টা এবং শিশু দিবা যত্ন কেন্দ্রের কোয়ালিটি কন্ট্রোল, হ্যাঁ, সেই বিষয়গুলো। এবং আরেকটা ব্যাপার হচ্ছে পরিবারের সবাইকে কিন্তু ভাগ করে কাজ করতে হবে, এটা জরুরি। সেটা একটা করা উচিত। সেই জায়গায় পুরুষদেরও দৃষ্টিভঙ্গি পাল্টানো দরকার, সবাইকে চিন্তা করতে হবে, এটা পরিবারের কাজ, পরিবারের বিষয়। আমরা বোধহয় আলোচনা এখানে শেষ করতে পারি, কারণ অন্য একটা ইস্যু তৈরি করলে আমি হয়তো আবার নির্ধারিত সময়ের ভিতরে, তবুও তারপরও একটা বিষয় নিয়ে আপনার কাছে আমি শেষ করতে চাই। সেটা হচ্ছে যে অর্থনীতিবিদ হিসাবে সামগ্রিকভাবে আপনি বলছেন যে অর্থনীতি ম্যাক্রো ইকোনমিক একটা চাপ আছে, সব কিছু আছে, তারপরেও কি আপনার মনে হয়, অনেকেই এই প্রশ্নটা করেন, যেটা করে আমি শেষ করতে চাই, আমরা কি শ্রীলঙ্কার দিকে ধাবিত হচ্ছি? এরকম প্রশ্ন একটা কিছু কোনো লোক করেন, আপনি কি তা মনে করেন? আমার মনে হয় যে আমাদের ওই পরিস্থিতিতে আমরা যাইনি, তবে আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, কিন্তু আমাদের সতর্ক হওয়ার দরকার রয়েছে। এবং সতর্ক হওয়ার দরকার রয়েছে কারণ মানে শ্রীলঙ্কাকে একটা এক্সট্রিম কেস ভেবে আমাদের বসে থাকলে তো চলবে না। আমাদের চিন্তা করতে হবে যে আমরা যখন বলছি যে আমাদের প্রবৃদ্ধির কথা বলছি, আমরা যখন আমাদের প্রতিযোগিতা করছি যাদের সাথে, তাদের কথা যখন আমরা সাইড করছি, তখন দেখতে হবে যে তাদের সাথে বিবেচনা করে আমাদের সামষ্টিক অর্থনীতি কেমন। আমরা যদি আমাদের প্রতিবেশী দেশ ভারতের দিকেও তাকাই, আপনি যদি কলকাতায় যান, সেখানে আমাদের খাবারের যে দাম এবং একজন নিম্ন আয়ের মানুষের খাবারের যে দাম আর আমাদের যে খাবারের যে দাম, সেটার যে পার্থক্যগুলো, এই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের আসলে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নটা হচ্ছে কিনা। কলকাতার দাম তো খুব কম না, কলকাতার দাম তো খুব কম না। আমি যতটুকু দেখেছি, আমার ব্যক্তিগত যেটা সেটা হচ্ছে যে একেবারে নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু খুব কম টাকার মধ্যেও কিন্তু তারা মোটামুটি ভাবে থাকতে পারে, এবং সেটা কিন্তু সেই জিনিসটা কিন্তু আমাদের দেশে আপনি যদি দেখেন একটা ডিমের দাম, হ্যাঁ, বা একটু পুষ্টিকর খাবারের দাম, যেটা আপনি একজন গার্মেন্টস কর্মীর কথা যদি চিন্তা করেন, একজন রিক্সাওয়ালার দিনমজুরের কথা যদি চিন্তা করেন, খুব দরকার হচ্ছে যে তাদের স্বাস্থ্যের দিকটা যদি নজর দেওয়া। এবং সেখানে আমি শেষ করতে চাই, এখানে যেটা বলে সেটা হচ্ছে যে বাজেট সামনে আসছে, শিক্ষা এবং স্বাস্থ্য খুব গুরুত্বপূর্ণ জায়গা। শিক্ষা ও স্বাস্থ্য খুব গুরুত্বপূর্ণ, সেই জায়গাটাতে জোর দেওয়া দরকার। তবে আমার কাছে মনে হয় কি যে আমাদের ইদানিং শুরু হয়েছে যে কলকাতায় যেটা দেখি, আপনি কলকাতা প্রসঙ্গ বলাতে, ওদের সামাজিক আচার আচরণের সঙ্গে আমাদের সামাজিক আচার আচরণের কিছু পার্থক্য আছে। যেমন বাজারে গেলে তারা দেখি যে একটা মাছ কেটে 4 ভাগ করে 4 জন নিচ্ছে, এটা তো আমাদের এখানে নেয় না। সেটাও একটা অ্যাফোর্ডেবিলিটির জায়গা আছে। যেমন কলকাতাতে একটা লোক যদি 10,000 টাকা ইনকাম করে, সে তার ভেতর দিয়ে পুরোটা চালিয়ে নিতে পারে, কিন্তু আমাদের এখানে লক্ষপতির বাজারে যে লক্ষপতির মতো করে কম্পিটিশন করে কাজ করতে হয়, এইটা যে হয় না, এটার কারণটা কি? না, এটা তো সামাজিকভাবে জিনিসটা এভাবে তৈরি হয়ে আসছে। আর বিষয়টা এরকম, যেটা হচ্ছে যে এটা কিন্তু একটা অ্যাকসেপ্টেবিলিটিরও ব্যাপার আছে, কারণ এটা অনেকটা মনে হয় যে সমাজবিজ্ঞানের বিষয়। যে আমরা ঈদের সময় দেখেছি এবং কোভিডের সময় আমরা দেখেছি, ঈদের সময় মানুষ অনেকেই কিন্তু নিম্নবিত্তের মানুষ কিনছে। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে, তার অর্থ তার হাতে অনেক টাকা আছে তা কিন্তু না। বিষয়টা অনেকটা এরকম, আমাদের এটা একটা এক্সপেকটেশন এবং আমাদের একটা সোশ্যাল বিষয়টাকে আমরা অনেক বেশি গুরুত্ব দিই সেই কারণে। এবং আমরা এভাবে চিন্তা
করি যে ঈদের সময় আমাকে একটু, একেবারে নিম্নবিত্ত মানুষও ভাবে যে না আমাকে একটু তো অন্তত একটা কাপড় দিতে হবে বাচ্চাকে, হ্যাঁ, তো এটাকে আমি খুব খারাপভাবে দেব না, কিন্তু এর পাশাপাশি যারা বিক্রেতা রয়েছে তাদেরকেও কিন্তু একটু চিন্তা করতে হবে যে শুধু ব্যবসা না, ব্যবসার পাশাপাশি একটু যদি আমাদের এই ধরনের আচরণগুলো যদি একটু পরিবর্তন করি তাহলে মধ্যবিত্তের জন্য জীবনটা আরেকটু সাশ্রয়ী হয়, আরেকটু সহজ হয়। সেটা ঠিকই বলেছেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর সাইমা হক বিদিশা আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আমরা কিন্তু বেশ কিছু প্রসঙ্গ নিয়ে কথা বলেছি। একটা হচ্ছে আমরা আলোচনা করেছি সামষ্টিক অর্থনীতির একটা পরিস্থিতি সম্পর্কে, বাজেটে কোন দিকে গুরুত্ব দেওয়া দরকার, সর্বশেষ যেটা খাত হিসেবে স্বাস্থ্য শিক্ষার কথা বলেছেন যে এই দুই খাতে বরাদ্দ দেওয়া দরকার, সামাজিক নিরাপত্তার খাতে আরও বরাদ্দ দেওয়া দরকার এবং একটা কুশন তৈরি করা দরকার যাতে এই নানা মূল্যস্ফীতির ভিতরে সরকারের ভিতরে নানা প্রচেষ্টা রয়েছে এই কাজগুলোর জন্য। তারপরেও আমরা মনে করি যে আরও কিছু করা যায় কিনা, এবং সবচেয়ে বড় বিষয় যেটা উনি বলছেন যে ট্যাক্সেশনের ক্ষেত্রে এটা এমনভাবে করা দরকার যাতে যার আয় কম তার জন্য প্রেশারটা কম পড়ে, যার আয় বেশি সে যেন প্রেশারটা একটু বেশি নিতে পারে, এবং সেভাবেই একটা সাম্য তৈরি করা। কারণ বাংলাদেশের মূল মুক্তিযুদ্ধের চেতনার বা আমাদের সংবিধানের মূল চেতনা হচ্ছে যে সাম্য অর্থনীতি, বৈষম্য অর্থনীতিটা, এই যে ডিসক্রিমিনেশনের অর্থনীতি, একদিকে প্রচণ্ড ধনী একদিকে প্রচণ্ড গরিব, এটা বাংলাদেশের লক্ষ্য নয়। বাংলাদেশের লক্ষ্য সবাই মিলে খেয়ে পরে বাঁচবে, ভালোভাবে বাঁচবে, সেইটার দিকেই রাষ্ট্রীয় পলিসিগুলো নেওয়া উচিত বলে আমরা মনে করি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন।